ডোনাল্ড ট্রাম্পের দেশে শুরু হয়ে গেল মেগা শো, আর সেখানে যাচ্ছে ইরান। আর ইরানকে জব্দ করার কি কৌশল করেছেন ট্রাম্প? কি চলছে আফ্রিকান দেশের ফুটবলারদের সঙ্গে? মাগারা এখন কি করছে? মাঠে বল পড়ার আগেই আরেকটি ঘটনায় ফিফা কি এখন গোটা দুনিয়ার কাছে হাসির পাত্র হয়ে গেছে? আর ইরান যুদ্ধের জন্যেই সেই ঘটনাটা কি এখন অন্য মাত্রা পাচ্ছে? কি সেই ঘটনাটা? 2025 সালের 5ই ডিসেম্বরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে 2026 সালের ফুটবলের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান চলাকালীন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিও আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাতে শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন। বিশ্বের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিক প্রভাবের দিক থেকে অবিশ্বাস্য রকম শক্তিশালী সংস্থা হলো ফিফা। আর তারা যাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল, এখন তিনি বিশ্বের মানুষের কাছে সবচেয়ে যুদ্ধবাজ হিসেবে তকমা পেয়ে গেছেন। বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচের আগে সেই প্রসঙ্গটা তুলছি কেন? কারণটা পরে বলছি। প্রথমে একটু জেনে নেওয়া যাক এই ফিফা শান্তি পুরস্কার বস্তুটা কি। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার আপনার মতো মানুষ যারা বিশ্ব রাজনীতি, শান্তি এবং ফুটবলের একটু আধটু খোঁজ খবর রাখেন, তারা এমন কোনো শান্তি পুরস্কারের নাম কখনো শোনেননি, শোনার কথাও নয়। কারণ ফিফা এতকাল কিংবদন্তি ফুটবলারদেরই সম্মান জানিয়ে এসেছে। এর আগে কোনো দেশের রাষ্ট্রপ্রধান কেন কোনো ফুটবলারকেও তারা শান্তির নামে কোনো পুরস্কার দেয়নি। এরকম কোনো পুরস্কার দেওয়ার চলই ছিল না। ডোনাল্ড ট্রাম্প ফিফার কাছ থেকে যে পুরস্কারটি আদায় করেছেন সেটার নাম হলো ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার। ফিফার দেওয়া এটাই প্রথম শান্তি পুরস্কার। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল বিশ্বজুড়ে শান্তি ও সংহতি রক্ষা এবং মানুষকে ঐক্যবদ্ধ করার ব্যতিক্রমী এবং অসাধারণ ভূমিকার জন্যই তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে তাকে একটি বিশেষ সনদ, মেডেল এবং হাত দিয়ে পৃথিবী ধরে রাখার আকৃতির একটি সোনালি ট্রফি দেওয়া হয়। কিন্তু কেন? শান্তির জন্য কি এমন অসাধারণ ভূমিকা পালন করলেন ট্রাম্প? ইরানের ট্রাম্পের সামরিক বাহিনীর মিসাইল হানায় নিরীহ 150টির বেশি স্কুলের বাচ্চার মৃত্যু স্মৃতি এখনও টাটকা। আরও অসংখ্য মৃত্যুর কথা তো ছেড়েই দিলাম। ধরে নিলাম তখন এই ইরান যুদ্ধ শুরু হয়নি, তাই এই পুরস্কারটা দিয়েছেন আমাদের ভোলে ভালা ফিফার নির্বাচকরা। তারা যেন জানতেন না খাস আমেরিকাতেই প্রথম দফার পরে নির্বাচনে হারায় ক্যাপিটাল ভবনে নিজের সমর্থকদের দিয়ে কীরকম তাণ্ডব চালিয়েছিলেন এই শান্তির দূত ট্রাম্প। আর ইরান যুদ্ধের পরে তো তার মুখোশ একেবারে খুলে পড়েছে। তাহলে এখন তার কাছ থেকে কি পুরস্কারটা কেড়ে নেওয়া হবে? সে হিম্মত কি আছে ফিফার? এবারের বিশ্বকাপ ফুটবল কি তাহলে আদৌ শান্তির বিশ্বকাপ? মাঠের ফুটবল নিয়ে যখন কোটি কোটি ভক্ত উন্মাদনায় ভাসছেন, ঠিক তখনই মাঠের বাইরে ট্রাম্পের রাজনৈতিক খেল, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা বিশ্বকাপ ফুটবলের আনন্দই কি মাটিতে মিলিয়ে দিতে চলেছে? 2026-এর এই বিশ্বকাপ ফুটবলের শিল্পতেই শুধু নয়, ট্রাম্পের বিচিত্র রাজনীতি এবং কেরামতির খেলের জন্যই কি শেষ পর্যন্ত পরিচিত হয়ে উঠতে চলেছে? কি রাজনীতি চলছে এই বিশ্বকাপ নিয়ে? কিভাবে হেনস্থা করা হচ্ছে ইরান এবং আফ্রিকান দেশকে? কি হয়েছে সোমালিয়ার রেফারির সঙ্গে? আজকের এই এপিসোডে তার খোঁজ খবর আপনাদের সামনে আনব। জানাবো এ নিয়ে কি বলছেন সমাজ বিশেষজ্ঞরা। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিশ্বে এবারই প্রথম মাঠের দর্শকদের অনেকেই সাংঘাতিক এক দুশ্চিন্তা নিয়ে খেলা দেখবেন। কারণ ট্রাম্পের অভিবাসন পুলিশ ওই দর্শকদের মাঠ থেকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সত্যি এই কথাটা উঠেছে সংবাদ মাধ্যমে। বিশ্বখ্যাত আল জাজিরার এক পডকাস্টে নিউ ইয়র্কের বিশিষ্ট সাংবাদিক
আশিস মালহোত্রা এ নিয়ে একটি আশঙ্কার কথা জানিয়েছেন। আশিস বলেছেন, সাধারণত দেশগুলো বিশ্বকাপের আয়োজন করে নিজেদের পর্যটন বাড়াতে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে তা হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বরং লক্ষণগুলো উল্টো কথা বলছে। অনেক হোটেল জানিয়েছে যে তাদের বুকিং প্রত্যাশার চেয়ে অনেকটাই কম হয়েছে। আর যারা ইতিমধ্যে অভিবাসী হিসেবে আমেরিকায় বসবাস করছেন তারা আশঙ্কা করছেন স্টেডিয়ামে আইস বা অভিবাসন পুলিশ তাদের ধরে জেলে পুরতে পারে। এই ভয়ের সংস্কৃতির কারণেই অনেকে স্টেডিয়ামে যেতে চাইছেন না বলে সংবাদ মাধ্যম জানাচ্ছে। এছাড়া ট্রাম্পের কঠোর ভিসা নীতিও এই টুর্নামেন্টের আনন্দ অনেকটাই মাটি করে দিয়েছে। যেমন যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া খুব কঠিন, সেখানের ফুটবল ভক্তরা খেলা দেখতে আসতে পারছেন না। আমেরিকার ভিসা পজ নীতির কারণে মিশর, জর্ডন, মরক্কো বা উরুগুয়ের মতো ফুটবল প্রেমী দেশের সাধারণ সমর্থকদের জন্য মার্কিন ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কড়া অভিবাসন নীতি ইতিমধ্যেই বড় সংকট তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন আইনি প্রক্রিয়া ছাড়াই আইস বা সিবিপির মতো সামরিক বাহিনীকে ব্যবহার করে গণহারে অভিবাসীদের তাড়ানোর নীতি নিয়েছে। অথচ এই বিশ্বকাপের আসল কারিগর কিন্তু অভিবাসীরাই। হোটেলের সাফাই কর্মী থেকে শুরু করে স্টেডিয়ামের দোকানদার, এমনকি অনেক দেশের জাতীয় খেলোয়াড়দের একটি বড় অংশ অভিবাসী। ট্রাম্পের এই মাগা নীতি এখন ফুটবলের শান্তি কি নষ্ট করে দিতে চলেছে? তার লক্ষণ কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই প্রথম এমন এক দেশে বিশ্বকাপ হচ্ছে যে দেশ সরাসরি এখন যুদ্ধে জড়িয়ে রয়েছে অন্য দেশের সঙ্গে, আর সেই দেশ ইরানও এবার বিশ্বকাপ খেলছে। মানে আয়োজক দেশ হিসেবে আমেরিকা যেমন রয়েছে, কোয়ালিফাই করে আসা ইরানও তেমন রয়েছে এই বিশ্বকাপে। এমন ঘটনাও বিশ্ব ফুটবলে এই প্রথম ঘটতে চলেছে। যুদ্ধে ইরানকে জব্দ করতে পারেননি ট্রাম্প, কিন্তু ইরানের ফুটবলারদের হয়রানির পুরো ছককে তিনি একেবারে তৈরি করে রেখেছেন। তবে শুধু তারাই নন, অন্য আর কার জন্যে কী সব ব্যবস্থা তিনি করে রেখেছেন তাও জানাবো এরপরে। অথচ মুখে অরাজনৈতিক কথা বলা ফিফা কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে স্পিকটি নট। কারণটা অবশ্য শুরুতেই বলেছি, যারা ট্রাম্পের মতো পাগলা জগাইকে শান্তি পুরস্কার দিয়ে চাটুকারিতার চরম সীমায় পৌঁছয়, তাদের কাছ থেকে কি আপনি কোনো ন্যায় বিচার আশা করতে পারেন? আর সেটাই এবার সব থেকে বড় চ্যালেঞ্জ ইরানের কাছে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আমেরিকাকে বেছে নেওয়া হয়েছিল 2018 সালে। মনে করে দেখুন, মেসি 2023 সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। এই ঘটনার সঙ্গে কোথাও কোনো রাজনীতি ছিল না, বরং 3 বছর পরে আমেরিকায় যে বিশ্ব ফুটবলের আয়োজন হতে চলেছে এটা তার একটা ভূমিকা ছিল বলতে পারেন। আসলে এই বিশ্বকাপের দায়িত্ব যখন আমেরিকাকে দেওয়া হয় তখন ট্রাম্পের প্রথম মেয়াদ চলছিল। তখন কে আর জানতো ট্রাম্প 2026-এ এক মূর্তিমান বিপদের নাম হয়ে উঠবে। কিন্তু মূল প্রশ্ন, এবারের বিশ্বকাপ এতটা রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠতে চলেছে কেন? এর 1 নম্বর কারণ তো ফিফার ওই শান্তি পুরস্কারের হাস্যকর নাটক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিও অবশ্য দাবি করেছেন, আমরা ফুটবলের মানুষ, রাজনীতির নই। আমাদের কাজ বিশ্বকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে ফুটবলের মাঠে ঐক্যবদ্ধ করা। কিন্তু ট্রাম্পের দেশে ফুটবলের ময়দানে যে রাজনীতি থাকবেই তার প্রমাণ কিন্তু বারে বারেই দিয়ে চলেছেন ট্রাম্প নিজেই। 11ই জুন মাঠে বল পড়া নয়, ট্রাম্পের খেলা শুরু হয়ে গেছে তার 1.5 বছর আগেই। সেটা কি রকম? আল জাজিরার সাংবাদিক বলেছেন, গত 1.5 বছরে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে এমন অনেক অনুষ্ঠান হয়েছে যেখানে ফিফা প্রধানকে ট্রাম্পের পাশে দেখা গেছে। ইনফান্তিনো গত 1.5 বছরে ট্রাম্পের নিজের ক্যাবিনেট মন্ত্রীদের চেয়েও বেশি সময় ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন। কেন? ট্রাম্পও তার চেনা স্টাইলে অনবরত বলে যাচ্ছেন যে এটা ইতিহাসের সেরা আয়োজন হতে যাচ্ছে। আমেরিকার 250তম বছরে দেশের মহান রূপ ফুটিয়ে তোলার এটা একটা দারুণ সুযোগ। এর ফলে নাকি মার্কিন শ্রমিক এবং ব্যবসায়ীদের অনেক অর্থনৈতিক লাভ হবে। কিন্তু আসল সত্যটা আমেরিকার মানুষ ভালোই বুঝতে পারছেন। শুল্ক যুদ্ধ ছেড়ে ইরানের সঙ্গে মিসাইল যুদ্ধে জড়িয়ে পড়েছেন তিনি।
সেই যুদ্ধ থেকে নেতানিয়াহু কিছুতেই তাকে বের হতে দিচ্ছেন না। দেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে বিপন্ন, তারা ক্ষিপ্ত হয়ে পথে নেমে নো কিংস আন্দোলন করছেন। আর এদের মন ঘোরাতে হবে, অন্ধভক্তদের দিতে হবে নতুন খোরাক। আর এতে কি সফল হবেন ট্রাম্প? কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে ট্রাম্পের এই বিশ্বকাপ কেন্দ্রিক প্রোপাগান্ডা বা প্রচার আন্তর্জাতিক স্তরে মুখ থুবড়ে পড়তে বাধ্য। এর কারণ কি বলছে তারা? কারণটার কিছুই নয়, আফ্রিকান খেলোয়াড়দের নিয়ে প্রচণ্ড অপপ্রচার চালাচ্ছে মাগারা। সাইবার হেনস্থার খবর আসছে প্রচুর। মাগার দল এ নিয়ে এখন খুব বেশি তৎপর। এই বিষয়টা এখন আন্তর্জাতিক স্তরে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আল জাজিরা এবং ইউএন উমেনের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে সেনেগালের মতো আফ্রিকান দেশগুলোর ফুটবলাররা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অনলাইনে ব্যাপক আক্রমণের শিকার হচ্ছেন। অথচ ফিফা খেলার মাঠে সাম্যের কথা প্রচার করে, কিন্তু তারা এ ব্যাপারে একেবারে চুপ। তবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। সোমালিয়ার ইতিহাস সৃষ্টিকারী ফুটবল রেফারি ওমর আব্দুল কাদির আরতানের ঘটনাটি এখন সামনে এসে গেছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আমেরিকার কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বাহিনী তাকে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে দেশে ঢুকতেই দেয়নি। এর মানে কি? বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সোমালিয়ার রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার গৌরব থেকে তাকে কেন বঞ্চিত হতে হলো? তিনি তো মুখে বাঁশি নিয়ে ফুটবল পরিচালনা করতে এসেছিলেন। ট্রাম্পের মতো B2 বোম্বার নিয়ে তো আর আসেননি। অথচ দেখুন, ফিফা এ বিষয়ে সম্পূর্ণ চুপ। আরও আছে, সেটা হলো খেলার সূচি তৈরি। তাতে দেখা যাচ্ছে ইরানের জন্য ফিফার স্পেশাল ট্রিটমেন্ট। সেটা কিরকম? ট্রাম্পের নীতির জন্য এক কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইরানের জন্য। কঠোর এবং অত্যন্ত অপমানজনক। বলা হচ্ছে যুদ্ধের কারণে ইরানের খেলোয়াড় এবং কর্মকর্তাদের উপর কড়া নজরদারি চালানো হবে। আমেরিকান কর্মকর্তাদের দেওয়া নির্দেশিকা অনুযায়ী ইরানের খেলোয়াড়রা কেবল ম্যাচের দিনই আমেরিকার মাটিতে পা রাখতে পারবেন এবং ম্যাচ শেষ হওয়া মাত্রই তাদের দ্রুত দেশ ছাড়তে হবে। এই কারণে ইরানের দলটিকে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আমেরিকায় খেলতে দেওয়া হলেও তাদের বেস ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর টিজুয়ানাতে। প্রতি ম্যাচের আগে তারা সীমান্ত পার হয়ে আমেরিকায় আসবেন এবং খেলা শেষ করে ফিরে যাবেন আবার মেক্সিকোতে। একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের জন্যে এরকম বৈষম্যমূলক আচরণ কিন্তু খেলার ইতিহাসে নজিরবিহীন। খেলার গবেষক এবং সমাজবিজ্ঞানীদের মতে ফুটবলের বিশ্বকাপ হলো এমন এক উৎসব যা সামাজিকভাবে মানুষকে কাছাকাছি আনে। এমনকি তথ্য বলছে এটা সাময়িকভাবে বিভিন্ন দেশে নিজেকে শেষ করার হারও কমিয়ে দেয়। এই বিশেষজ্ঞদের অনেকেরই আশঙ্কা টুর্নামেন্ট চলাকালীন আমেরিকার মাটিতে কোনো বিদেশি ভক্ত বা খেলোয়াড়দেরকে মার্কিন পুলিশ বা মাগাদের হাতে হেনস্থা হতে হবে। এবার আসবো একেবারে অন্য একটা বিষয়। আমরা এখন রাজনীতিতে ওয়াশিং মেশিনের কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু জানেন কি, ফুটবলেও আছে স্পোর্টস ওয়াশিং মেশিন। স্পোর্টস ওয়াশিং হলো এমন একটা কৌশল যেখানে কোনো ব্যক্তি বা বড় কর্পোরেট প্রতিষ্ঠান বা বিশেষ করে কোনো দেশের সরকার নিজেদের খারাপ ভাবমূর্তি বা মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড কিংবা রাজনৈতিক বিতর্ক আড়াল করার জন্যে এই ধরনের অনুষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সোজা কথায় খেলাধুলোর তুমুল জনপ্রিয়তা এবং গ্ল্যামার ব্যবহার করে নিজেদের অতীতের সমস্ত রকম নেতিবাচক দিক তারা ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করে। এটাকেই বলে স্পোর্টস ওয়াশিং। 1934 সালের 19শে জুনের পর ইতালির এক নায়ক মুসোলিনির স্পোর্টস ওয়াশিং সাময়িকভাবে সফল হয়েছিল, কিন্তু পরে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছিল। 2026 সালের এই বিশ্বকাপও কি খেলাধুলোর ইতিহাসে মানবাধিকার লঙ্ঘন এবং এক কুৎসিত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।
স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।